একই সূত্র দিয়ে বিভিন্ন অঙ্ক কিন্তু করা যায় না, বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন সূত্রের প্রয়োজন আছে। তেমনি জীবনে যদি ধনী হতে চাও, সফল হতে চাও, জীবনে যদি একটা রাস্তা বেছে নিতে চাও, তাহলে কিন্তু প্রত্যেকের সফলতার রাস্তা একই নয়। প্রত্যেকটা মানুষের ধনী হওয়ার আলাদা আলাদা রাস্তা আছে। যেমন ধরো তুমি ওয়ারেন বাফেট, তুমি ধরো অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, মুকেশ আম্বানি, এরা প্রত্যেকটা মানুষ কিন্তু সফল মানুষ। প্রত্যেকটা মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক দিক থেকেও বিশাল একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু তারা কি একই রাস্তায় চলেছে? প্রত্যেকটা মানুষের জীবনের রাস্তা আলাদা, প্রতিটা মানুষের সফলতার ঠিকানা আলাদা। হ্যাঁ, মেবি সে একটা জায়গায় গিয়ে সেলিব্রিটি হলো, সে একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হলো, বাট ওয়ে অফ দ্য সাকসেস, যে সফলতার রাস্তাটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। একই ফর্মুলা দিয়ে সেটাকে মেজারমেন্ট করলে হবে না। আজ আমি যে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই কথাগুলোকে একটুখানি মনোযোগের সঙ্গে শোনো যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, যদি ধনী হতে চাও। কারণ জীবনে বললাম যে প্রত্যেকের জন্য প্রত্যেকটা ফর্মুলা আলাদা, সেগুলোকে মেনে চলতে হবে কিছু, কিন্তু তারপরেও কিছু কমন সিমটম বা কমন লক্ষণ বা কমন কিছু গুণ প্রত্যেকটা ধনী মানুষের মধ্যে আছে, যেইগুলো আজ তোমাদের সঙ্গে আমি খুব সংক্ষেপে শেয়ার করব। এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করো জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও এবং ধনী হতে চাও। বারবার বলছি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ধনী হওয়া যায় না। তাহলে আজকে দিনমজুর থাকতো না, রিক্সাওয়ালা থাকতো না, টোটোওয়ালা থাকতো না। তাহলে তো পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে। কেউ শুধু মস্তিষ্ক খাটিয়ে শুধুমাত্র 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কাজ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর কেউ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। তাহলে কেন? কারণটা কি? সেই কারণগুলোকে নিয়েই আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব তোমাদের সাথে। সঞ্চয় করতে হবে, টাকা জমাতে হবে, তাহলে আমরা ধনী হতে পারবো। এই একটা মৌলিক চিন্তা, মানে এই চিন্তাটা একদিনে আসেনি। সেই ছোটোবেলা থেকে, শৈশব থেকে বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, টাকা সঞ্চয় কর, টাকা জমা, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে, এই ব্যাপারটা আমাদের মস্তিষ্কের মধ্যে আছে। প্রতিটা মানুষ ইনকাম করি, কম বেশি ইত্যাদি ইত্যাদি করি, কেউ বেকার নয়। প্রতিটা মানুষ চেষ্টা করে তার জীবনে কিছু ইনকাম বাড়ানোর। এই যে পয়েন্টটা আমি বললাম, এটাকে ভেবে নাও, ইনক্রিজ ইওর ইনকাম। যদি ধনী হতে চাও, হ্যাঁ অবশ্যই সঞ্চয়ের প্রয়োজনীয়তা আছে, সঞ্চয় তোমাকে করতে হবে, কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তোমার একটা জীবনে এমার্জেন্সি ফান্ড তৈরি হচ্ছে। এমার্জেন্সি ফান্ডের ব্যাপারে বলেছি, অনেক ভিডিওতে বলেছি, শুধু দীর্ঘায়িত করবো না, তোমার শর্টে বলছি। তোমার কাজ না থাকলে, তোমার কোনো কারণে চাকরি চলে গেলে, তুমি অসুস্থ হয়ে পড়লে, তোমার পরিবার চালানোর মতো খরচ যেন থাকে তোমার হাতে, সেটা ক মাসের? 6 মাস থেকে 1 বছরে, পারলে 2 বছরের জন্য। এটা তোমার লিকুইড মানি থাকবে, এটা তোমার সেভিংস থাকবে। কিন্তু সেভিংস করে কখনো কেউ জীবনে ধনী হতে পারেনি। যদি প্রচুর টাকার মালিক হতে চাও, অল্প ইনকামেও যদি তুমি প্রচুর টাকার মালিক হতে চাও, তাহলে তোমাকে ইনভেস্ট করতে হবে। সঞ্চয় করতে হবে না, ইনভেস্ট করতে হবে, অর্থাৎ বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করতে হবে। কোথায় বিনিয়োগ করবেন? কোথায় বিনিয়োগ করলে ধনী হতে পারবে? দেখো, গোল্ড আছে, রিয়েল এস্টেট আছে, শিপ, স্টক মার্কেট। তুমি যেটা বোঝো সেই জায়গাটাই তোমাকে ইনভেস্ট করতে হবে। তুমি যেটা বোঝো, যেটা জানো, যেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে, আউট অফ কন্ট্রোল নয়, কিন্তু যেটা তুমি কন্ট্রোল করতে পারবে সেই জায়গাটাই তুমি ইনভেস্ট করবে। তাহলে কি হবে? টাকা তোমার জন্য পরিশ্রম করবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আর জীবনে যদি প্যাসিভ ইনকাম করতে না পারো, অর্থাৎ তোমার সঞ্চিত টাকা যদি তোমাকে টাকা এনে না দেয়, তাহলে কখনোই প্রচুর টাকা ইনকাম করতে পারবে না, প্রচুর টাকার মালিক হতে পারবে না। তুমি একা পরিশ্রম করবে, অ্যাক্টিভ ওয়ার্ক করবে, কত টাকা ইনকাম করবে? কোনোদিন অসুস্থ হয়ে গেলে দোকানে যেতে পারলে না, বিজনেসে যেতে পারলে না, বা সার্ভিস ছুটি নিতে হলো। একটা সার্ভিস করলেও, গভর্নমেন্ট সার্ভিস করলেও রিটায়ারমেন্টের পর আর কোনো ইনকাম নেই, শুধু পেনশনটা পেতে থাকবে, তাও বিভিন্ন ডিপার্টমেন্টে পেনশন নেই, তাহলে জীবন চলবে কী করে? তাহলে আমার জন্য যেন আমার টাকা খাটে, পরিশ্রম করে, প্রতিটা মুহূর্ত যেন সে ডিম পাড়তে থাকে, বাচ্চা দিতে থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এটার জন্যই ইনভেস্ট জরুরি। ইনভেস্ট শুধুমাত্র এই যে জিনিসগুলো আমি বললাম সেটা কিন্তু নয়, তুমি তোমার বিজনেসে ইনভেস্ট করতে পারো। আমি একটা বিজনেস শুরু করেছি, আমি দেখেছি অনেককে যারা বিজনেস শুরু করেছে 10 বছর থেকে, সেই একই ঘর, একই বিজনেসের প্রোডাক্ট, একই তার স্টক, সমস্ত কিছু তার সেমই চলছে, ইনকাম হচ্ছে, ইনকাম জেনারেট হচ্ছে, টাকা সঞ্চয় করছে, অর্থাৎ সেভিংস করছে, এবং একটা সময়ে গিয়ে সে কিন্তু জীবনে ওই জায়গা থেকেই শেষ হয়ে গেল, যে বাড়াতে পারলো না। টার্গেটটা রাখতে হবে, ইনক্রিজ ইউর বিজনেস। এই বিজনেস ইনক্রিজ করতে গেলে, আজকে এই বছরে আমার 5 লাখ টাকার ক্যাপিটাল আছে, জানো এই ক্যাপিটালটা আমি 10 লাখ টাকা করতে পারি। 10 লাখ টাকার ক্যাপিটাল, যেমন তুমি ক্যাপিটাল করছো কেন, মানে মিনস কি? তোমার বিজনেসে যে তুমি বিনিয়োগ করলে কেন করছো? তুমি বেশি বিনিয়োগ,
বেশি বিক্রি বেশি প্রফিট, তাই তো? তাহলে এই জায়গাটা তোমাকে ভাবতে হবে, আমি ব্যাংকে এফডিতে আরডিতে ইত্যাদিতে টাকা রেখে কত টাকা ইন্টারেস্ট পাবো, এটা বিজনেসের সমান দেবে না? বা তোমার যেগুলো বললাম ইনভেস্টমেন্টের যে পলিসিগুলো, গোল্ড, শিপ, রিয়েল এস্টেট ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রেও যে ইন্টারেস্টটা দেয় সেটাও সেভিংস অ্যাকাউন্টে, সেটাও এফডিতে তুমি পাবে না। তুমি যাই কিছু করে, হ্যাঁ সিকিউরিটির দরকার আছে, আমি তো বলেছি সঞ্চয়ের প্রয়োজনীয়তা আছে, বাট ইনভেস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাথায় রাখো, কিন্তু খেয়াল রাখো, কথাগুলো কিন্তু মনে রাখো। ইনক্রিজ ইউর ইনকাম, তুমি যে ইনকামটা করছো যদি সেই ইনকামে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি র্যাট রেসের মধ্যে পড়ে গেলে, তুমি তোমার জীবনটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করে দিলে। যদি জীবনে প্রোগ্রেস চাও, ইনকাম বাড়াতে হবে। খরচ কমালেই শুধু হবে না, খরচটাকে যেমন তুমি হিসেব করে করবে, অনুরূপ নিয়মে ইনকামের ইনক্রিজ তোমাকে করতে হবে, অবশ্যই করতে হবে। ব্যাপারটা কি জানো, আমরা যারা আছি, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন আছে, তাদের অধিকাংশ 75% বলতে পারো মানুষ ইলিটারেট সঞ্চয় ব্যাপারে, ইনভেস্টের ব্যাপারে। আমি যখন এই লাইনে আসি বিজনেস কোচার হিসেবে, যখন আমি আমার জার্নি শুরু করি, তখন আমি বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেই, পরিচিত অপরিচিত বিভিন্ন জায়গায়। আমার কয়েকজন বন্ধু আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা তোর কাছে কত টাকা সঞ্চয় আছে? সে তার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, তার কাছে 5 লাখ 7 লাখ, অনেকের কাছে আছে 1 লাখ 2 লাখ তো আছেই, তাছাড়াও 5-7 লাখ টাকা আছে। কোথায় আছে? কোথায় রেখেছিস? সেভিংস অ্যাকাউন্টে। সেভিংস অ্যাকাউন্টে কেন? সে জানে না সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে টাকাটার ইন্টারেস্ট কত, 3 to 4% ম্যাক্সিমাম বলছি আমি, 3 to 4%। কিন্তু ওই টাকাটাই যদি সে এফডি করে, পোস্ট অফিসে বলো, ব্যাংকে বলো, বা পিপিএফ করে রাখলো বা পিএফ করে রাখলো, কত ইন্টারেস্ট পাবে? 7% 8% ইন্টারেস্ট বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ক্ষেত্রে। তাহলে ইন্টারেস্টটা ওখানটা কিন্তু বেড়ে গেল। সেইটা বোঝেই না, বলছে আমি এফডি করলে টাকা ভাঙাতে পারবো না, টাকা তুলতে পারবো না ইচ্ছে মতো। কে বলেছে? তুমি 1 দিনের জন্য এফডি করতে পারো, তুমি 1 মাসের জন্য এফডি করতে পারো, 1 বছরের জন্য করতে পারো, 10 বছরের জন্য করতে পারো, তোমার যেটা ইচ্ছে। আর ব্যাংকিং সিস্টেম হচ্ছে তুমি 10 বছরের জন্য এফডি করেছো, বাট তোমাকে টাকার দরকার, এমার্জেন্সি টাকার দরকার, তুমি সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করলে 24 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবে। তুমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয় অনেক ব্যাংক, সঙ্গে সঙ্গে। আমি বন্ধ করে দিলাম, টাকা তুলে নিলাম। এই বিষয়টি সে বোঝে না, সেভিংস অ্যাকাউন্টে টাকাটা ইনভেস্টও করেনি কোথাও। এভাবে আরে এফডি করেও তত টাকা পাবে না যত টাকা ইনভেস্ট করে পাবে। তোমার যেমন টাকা আছে তুমি তেমন ইনভেস্ট করো। এখন অনেকে বলে ইনভেস্ট করবো স্যার, অল্প টাকা নিয়ে কি আমার শিপে টাকা রাখা যাবে? কোথায় টাকা ইনভেস্ট করবো? ইনভেস্ট করা যায়। ইনভেস্ট করার মানসিকতা প্রয়োজন, জানার প্রয়োজন, যেমন জানতে হবে। কিছু না বুঝে না জেনে কিছু হবে না। গোল্ডে ইত্যাদিতে তুমি যখন শেয়ার কিনবে 100 টাকার কিনতে পারো, 200 টাকার কিনতে পারো, 500 টাকার কিনতে পারো। কে বলেছে কিনা যায় না, কেন যায়? ইচ্ছে থাকতে হবে আর জানতে হবে বিষয়টিকে। আরও একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করবে, তুমি আমি প্রত্যেকের মধ্যে বা তোমার পরিচিত মধ্যে তুমি দেখেছো ওস্তাদ, মাস্টারপিস। আরে সঞ্চয় ব্যাপারে তাকে জিজ্ঞেস করো, আমি জানি এলআইসি করেছি, আমি পোস্ট অফিসে টাকা রেখেছি, ব্যাংকে টাকা রেখেছি, এত টাকা ইনকাম করছি, আমি সঞ্চয় ব্যাপারে জানি না। ওস্তাদি আর কি, নিজে নিজে ওস্তাদি করতে গেলে একেবারে গর্তে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে। ইনভেস্টের ব্যাপারটাতে কখনো নিজে নিজে ওস্তাদি করবে না, একজন লিগ্যাল অ্যাডভাইসার রাখো। তুমি বিজনেসে ইনভেস্ট করতে চাও, বিজনেস কোচিংয়ের পরামর্শ নাও। তুমি যদি ব্যাংকে টাকা রাখতে চাও, শিপে টাকা রাখতে চাও, বিভিন্ন জায়গায় গোল্ডে টাকা রাখতে চাও, সেক্ষেত্রে সে যে ফিল্ডে, ল্যান্ডে হোক, তোমার রিয়েল এস্টেটে হোক, যে কোনো ফিল্ডের ক্ষেত্রে তুমি যদি সঞ্চয় করতে চাও, ইনভেস্ট করতে চাও, উপযুক্ত মানুষের, উপযুক্ত বুদ্ধিমত্তাযুক্ত লোকের পরামর্শ নাও। সেই ফিল্ডে যিনি মাস্টারপিস তার পরামর্শ নাও। মাস্টারপিস তুই জানবে কী করে? সে সেই ফিল্ডে ওস্তাদ, কীভাবে সে টাকা বিনিয়োগ করে সফল হয়েছে, একজন সেই রাস্তার সফল ব্যক্তি, অথবা সার্টিফাইড একজন কোচ, অথবা একজন সার্টিফাইড অ্যাডভাইসার, তাদের কাছে পরামর্শ নাও। তাদের কাছে পরামর্শ নাও যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বড় হয়েছে। কেউ নিজে নিজে উস্তাদি করেনি। সে আম্বানি আদানি বলো, যার কথাই বলো, রতন টাটা বলো, সবাইকেই কারোর না কারোর কাছে বুদ্ধি নিতে হয়েছে। সো বুদ্ধি পারচেস করার জন্য যদি কিছু কমিশন দিতে হয়, যদি তার ফিস দিতে হয়, ওকে বস, সব লসের থেকে কিছু টাকা গেলেও কোনো ক্ষতি নেই। কিন্তু সবটাই চলে গেল, জীবনটা শেষ হয়ে গেল, সারা জীবনের কষ্টার্জিত টাকা জলাঞ্জলি চলে গেল। আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে তোমার ভুলের জন্য সেই জায়গাটা যেমন নয়, কেঁদে পস্তাতে পারবে, কেঁদে শেষ হয়ে যাবে। জীবনে পস্তিয়ে জীবনে কোনোদিন আর সেই ব্যাকে ফিরে যেতে পারবে না। গড়ির টাকা কাটা টিক 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 করে ঘুরছে, ব্যাকে ঘুরবে না। আমি যে বয়স পার করে এসেছি সে বয়সে আর যেতে পারবো না। যে মুহূর্তে তুমি ভিডিওটা দেখতে শুরু করেছো সেই মুহূর্তে আর ফিরে যেতে পারবে না। সবশেষে বলবো, তুমি শুধুমাত্র অ্যাডভাইসারের ওপরও নির্ভরশীল হবে না। যে ফিল্ডে তুমি টাকা ইনভেস্ট করতে চাইছো সেই ফিল্ডে মাস্টারপিস তোমাকেও হতে হবে, তোমাকেও নলেজ সংগ্রহ করতে হবে। একটু না, ভালোভাবে জানতে হবে। তুমি স্টক মার্কেটে টাকা রাখবে,
স্টক সম্পর্কে জানো, শিপে টাকা রাখবে শিপ সম্পর্কে জানো, গোল্ডে টাকা রাখতে গেলে গোল্ডে কীভাবে ইনভেস্ট করতে হয়, কীভাবে প্রোগ্রেস হচ্ছে জানো, ল্যান্ডে, তাই সমস্ত কিছু ব্যাপারে তোমাকে নলেজ থাকতে হবে। তা নাহলে কী হবে, যদি নলেজ না থাকে, আমার তো অ্যাডভাইসার আছে, আমার নলেজের কী প্রয়োজন আছে? তা নাহলে তোমার টাকায়, তোমার কমিশনে, তোমার অ্যাডভাইসারের পরিবার খুব সুন্দরভাবে চললেও মেবি তুমি ধ্বংস হয়ে যেতে পারো। বন্ধু বলো, আত্মীয় বলো, রিলেশনশিপ যাই থাক না কেন, কারো পরামর্শ নিয়ে, কারোর দ্বারা প্ররোচিত হয়ে টাকাকে নিয়ে খেলবে না। আমি এটাকে খেলা বলি এক ধরনের। কারণ যারা এই কিছুই বোঝে না সেটাকে ইনভেস্ট করে, অন্য একজন কথা শুনে আবেগে পড়ে, দাদা আমার দাদা তো যিনি ভিডিও করেন তিনি তো শিপে প্রচুর টাকা লাভ করেছেন, তাহলে আমিও করি, বাহ বাহ চমৎকার। আমি বলেছি একই ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয় না, প্রত্যেকের ফর্মুলা আলাদা, প্রত্যেকটা অঙ্কের ফর্মুলা আলাদা। অনুরূপ নিয়মে প্রতিটা মানুষের ধনী হওয়ার রাস্তাটা, সফল হওয়ার রাস্তাটাও আলাদা আলাদা। বিষয়টিকে ভালোভাবে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আজ যে 3টি পয়েন্ট তোমাদের সঙ্গে আমি টাকার ব্যাপারে, ধনী হওয়ার ব্যাপারে আলোচনা করলাম, সেটা হচ্ছে প্রথম কথা ইনকাম বাড়াও, দ্বিতীয় কথা হচ্ছে ইনভেস্ট করতে শেখো, ইনভেস্টের ব্যাপারে একজন সঠিক পরামর্শদাতার পরামর্শ নাও। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নিজে যেটা কন্ট্রোল করতে পারবে, নিজে যেটা বোঝো এবং না বুঝলে জেনে নিয়ে শিখে তারপরে সেই জায়গায় গিয়ে ইনভেস্ট করো। গুরু সাবধান, টাকার ব্যাপারে সাবধান। তোমার টাকায় অন্যের সংসার চলবে ঠিকই, কিন্তু তুমি যেন শেষ হয়ে না যাও, বিষয়টি মনে রেখো। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, যদি পছন্দ হয় একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। তোমার একটা লাইক আমার অনুপ্রেরণা। আমি তোমাদের জন্য পরিশ্রম করবো তোমাদের একটু ভালোবাসা পাওয়ার আশায়। আশা করি আগামী দিন একসঙ্গে চলতে পারবো। সঙ্গে থেকো, ভালো থেকো। আগামী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।